উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাদের উপস্থিতির মধ্য দিয়ে আমাদের এই ক্যাম্পাস প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে, বিশেষ করে তাদের অনুপস্থিতি আমাকে না, শুধু আমাকে না, আমাদের সবাইকে আহত করে। আর এই বৈশ্বিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সঙ্গত কারণে যেহেতু আমাদেরকে আর পূর্বের মতো বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করার সুযোগ কম, সেক্ষেত্রে আমরা যেসব বিষয়ে আলোচনা ইতিপূর্বে হয়েছে তোমাদের স্বার্থে, না শুধু তোমাদের স্বার্থে হবে কেন, তোমাদের এবং আমাদের সবার স্বার্থে সেই সব বিষয় নিয়ে আবারও আলোচনা করার ইচ্ছে পোষণ করছি, যাতে করে তোমাদের বিষয়টি আত্মস্থ করতে সহায়ক হতে পারে। তাহলে আবারও ফিরে যাই সেই পুরনো প্রসঙ্গের শিরোনাম সহানুমান বা সিলোজিজম। তোমরা ভালো করেই জানো যে সহানুমান হচ্ছে এক ধরনের মাধ্যম অনুমান, আর এই মাধ্যম অনুমানটি মূলত দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি গৃহীত হয়ে থাকে। আমি এখানে একটি উদাহরণ উপস্থাপন করেছি। তোমরা দেখো, লেখা আছে সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ, সুতরাং সকল কবি হয় মরণশীল। এখন এই উপস্থাপিত যুক্তিটিতে তিনটি যুক্তি বাক্য রয়েছে। তোমরা ভালো করে জানো যে বাংলায় ব্যবহৃত বাক্য মনের ভাব প্রকাশ করলেই যদি সেটা অর্থপূর্ণ হয় তবে সেটি বাক্য, কিন্তু যুক্তিবিদ্যায় বাক্য বলতে সেটাকে বোঝায় না। তার বাক্য হতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হয়। কি ছিল যে সেই শর্তটি হচ্ছে, প্রথমে থাকবে উদ্দেশ্য, শেষে থাকবে বিধেয়। এবং উদ্দেশ্য কি? যাকে কেন্দ্র করে, যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় সেই পদটি হচ্ছে উদ্দেশ্য পদ, আর উদ্দেশ্য পদ সম্পর্কে যে কথা বলা হয় সেটি হচ্ছে বিধেয়। এখানে মানুষ পদটিকে কেন্দ্র করে একটা কিছু বলা হয়েছে, সুতরাং মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ। আর এই উদ্দেশ্য পদ সম্পর্কে কি বলা হয়েছে? মানুষ হয় মরণশীল। যে কথাটি বলা হলো সেটি হচ্ছে বিধেয়। তো সঙ্গত কারণে আমরা এই দুটো পদের মধ্যে যদি একটা সম্পর্ক স্থাপনের সুযোগ না থাকে, যদি শুধু বলা হয় মানুষ, যদি শুধু বলা হয় মরণশীল, কিংবা দুটো শব্দ, যেটা দুটো পদ যুক্তিবাক্যে ব্যবহৃত হলে পর যেটাকে আমরা পদ বলছি, সে পদ দুটো যদি দুই প্রান্তে পড়ে থাকে, তাহলে তাদের মধ্যে কোনো সম্পর্কের সুযোগ ঘটে না। যেমন এই প্রান্তে আমি, ওই প্রান্তে তুমি। তোমার আমার মধ্যে কুশল বিনিময় হতে পারে, পরিচয় হতে পারে যদি একটি ব্রিজ থাকে, সেতু থাকে, তাহলে পরে তুমি আমি কিংবা আমি তুমি, এই দুয়ের মধ্যে কি হতে পারে? পরিচয় হতে পারে, তোমার আমার মধ্যে কুশল বিনিময় হতে পারে, এক কথা একটা সম্পর্ক স্থাপন হতে পারে। ঠিক তেমনি করে এক প্রান্তে মানুষ উদ্দেশ্য পদ, আরেক প্রান্তে মরণশীল বিধেয় পদ। আর এই দুটো পদের মধ্যে ব্রিজ বা সেতু বন্ধনের কাজ করেছে হয় নামক শব্দটি। তাহলে হয় শব্দটি, যেই শব্দটি সেতু বন্ধনের কাজ করেছে, তার একটি বিশেষ নাম আছে, আর তার নামটি হচ্ছে সংযোজক বা কপুলা। তোমরা ভালো করেই জানো যে তাহলে আমরা পরিচিত হলাম কি? উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। সংযোজক সবসময় যে হয় হবে সেটা কিন্তু আবার নয়, নয়ও কিন্তু সংযোজক হতে পারে। যেমন মানুষ উদ্দেশ্য পদ, নয় চতুষ্পদ প্রাণী। তাহলে কি দাঁড়ালো?
চতুষ্পদ প্রাণী মানুষ সম্পর্কে একটা কিছু বলা হয়েছে, এটা হচ্ছে বিধেয় পদ। আর এই বিধেয়র সাথে উদ্দেশ্যের সম্পর্ক স্থাপন করেছে কে? হয় না, নয়। তাহলে নয়ও সংযোজক হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন আমরা দেখব আলোচনার স্বার্থে আমি আগেই বলে নেই যে সহানুমান কি, সহানুমানের বৈশিষ্ট্যগুলো কি, সে সম্পর্কে আমরা ইতোপূর্বেকার ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা আলোচনা করে আমি আরেকটু সামনের দিকে অগ্রসর হওয়ার ইচ্ছে রাখি। জানি না আমার ইচ্ছে কতটা পূরণ হবে, কারণ মানুষ যা ইচ্ছে পোষণ করে তার অনেক কিছুই অপূর্ণতার মধ্যে হাবুডুবু খায়। তাহলে আমরা আরেকটি পদের সাথে পরিচিত হব, যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ। এই দুটো বাক্য হচ্ছে আশ্রয় বাক্য, এবং এই আশ্রয় বাক্য দুটো থেকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্তটি, সকল কবি হয় মরণশীল। তাহলে সহানুমানের নিয়মই হচ্ছে যে মাধ্যম অবরোহণ মানে দুটো আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত গৃহীত হবে, সেটি হচ্ছে সহানুমান। তাহলে এখানে আশ্রয় বাক্য আছে দুটো। প্রথম যে আশ্রয় বাক্যটি আছে সেটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, আর দ্বিতীয় যে আশ্রয় বাক্যটি আছে সেটি হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, আর সর্বশেষ বাক্যটি হচ্ছে সিদ্ধান্ত। এখন কথা হচ্ছে যে এখানে কোন পদটি প্রধান পদ, কোন পদটি অপ্রধান পদ, আমরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলি, কিন্তু আমরা কখনো গুলিয়ে ফেলবো না। কিভাবে? মনে রাখার একটি কৌশল আছে, যে আমরা যদি ধরে নেই, মনে রাখি, মনে প্রাণে লালন করার চেষ্টা করি যে সিদ্ধান্তের বিধেয় পদটি হচ্ছে প্রধান পদ, অর্থাৎ আমরা একটা অনুমান করে যে সিদ্ধান্তে উপনীত হই, সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর বিধেয় মানে উদ্দেশ্য সম্পর্কে যে বক্তব্যটি থাকে সেটি চূড়ান্ত, সেটি প্রধান পদ। তাহলে এখানে প্রধান পদ হচ্ছে মরণশীল। অপ্রধান পদ কোনটি? অপ্রধান পদ হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ। উদ্দেশ্য আছে কি? কবি। তাহলে কবি হচ্ছে অপ্রধান পদ। এখন খেয়াল করে দেখো যে দুটো বাক্যের মধ্যে যদি সম্পর্ক স্থাপিত না হতো তাহলে পর আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারতাম না, পারি না। আমরা সহানুমানের নিয়মাবলী আলোচনায় সেগুলো চলে আসবে। দুটো আশ্রয় বাক্যের মধ্যে কিভাবে সিদ্ধান্ত মানে সম্পর্ক স্থাপিত হয়েছে, যার পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ পেয়েছি। খেয়াল করে দেখো যে সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মানুষ। বাক্য দুটোর মধ্যে মানুষ পদটি দুটো বাক্যের মধ্যেই আছে, যে কারণে বাক্যদ্বয়ের মধ্যে একটি সম্পর্ক স্থাপিত হয়েছে। আর এই মানুষ পদটি সেতু বন্ধনের কাজ করার কারণেই এই পদটির নাম হচ্ছে হেতুপদ। মনে থাকবে নিশ্চয়ই। পুরনো কথা নতুন করে মনে করিয়ে দেবার চেষ্টা মাত্র। আচ্ছা, তাহলে আমরা প্রধান পদ সিদ্ধান্তের বিধেয়, অপ্রধান পদ সিদ্ধান্তের উদ্দেশ্য, আর হেতুপদ হচ্ছে সেই পদ যা দুটো আশ্রয় বাক্যের মধ্যেই বিদ্যমান। তোমরা কিন্তু আরেকটা মজার বিষয় খেয়াল করেছ, পদ কিন্তু মাত্র তিনটি, যেমন মানুষ, কবি, নেক্সট মরণশীল, কিন্তু ব্যবহার হয়েছে দুবার করে। ব্যবহার হয়েছে দুবার করে, এই বিষয়টিও একটি লক্ষণীয় বিষয়। এখন আমরা তাহলে বলতে পারি সহানুমান বলতে কি বোঝায়, তার মোদ্দা কথাটি এভাবে আমরা বলতে পারি যে মাধ্যম অবরোহ অনুমানে, আরোহ নয় অবরোহ অনুমানে দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়, তাকে কি বলা হয়? তাকে সহানুমান বলা হয়। তাহলে এটা হচ্ছে একটি সহানুমানের উদাহরণ। এখন সহানুমানের যে নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে প্রথম নিয়ম হচ্ছে সহানুমানে তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকবে। ঠিক আছে?
সহানুমানে তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকবে। খেয়াল করে দেখো, এখানে আমরা কটি পদকে খুঁজে পাই? প্রথমত রয়েছে মানুষ, দ্বিতীয়ত রয়েছে কি মরণশীল, তৃতীয়ত রয়েছে কবি। তাহলে তিনটি পদ রয়েছে, যে কারণে এই যে দুটো আশ্রয় বাক্য আছে, এই আশ্রয় বাক্য থেকে গৃহীত হয়েছে যে সিদ্ধান্তটি, সেই সিদ্ধান্তটি যথার্থ হয়েছে। আবারও বলছি, প্রত্যেকটি সহানুমানে তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকবে। এই উদাহরণটিতে ঠিক সেভাবেই তিনটি পদ রয়েছে, যে কারণে এই সহানুমানের গৃহীত সিদ্ধান্তটি যথার্থ হয়েছে। আচ্ছা, যদি পদ তিনটি না হয়ে চারটি পদ হয় তাহলে কেমন দাঁড়ায়? একটা উদাহরণ আমি আগেই লিখে রেখেছি সময় স্বল্পতার কারণে। যেমন সকল মানুষ হয় দ্বিপদ, সকল কুকুর হয় সকল কুকুর হয় চতুষ্পদ। এখানে দেখো কয়টি পদ রয়েছে? সকল মানুষ হয় দ্বিপদ, মানুষ একটি পদ, দ্বিপদ একটি পদ, কুকুর একটি পদ, চতুষ্পদ একটি পদ। তাহলে প্রথম নিয়ম এখানে লঙ্ঘিত হয়েছে। প্রথম নিয়ম হচ্ছে তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকবে। তিনটি পদের জায়গায় চারটি পদ থাকার কারণে আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। কিভাবে পারবো দেখো তো? সকল মানুষ হয় দ্বিপদ, সকল কুকুর হয় চতুষ্পদ। এখানে আমরা সিদ্ধান্তে উপনীত হব কিভাবে? বাক্য দুটোর মধ্যেই তো কোনো ধরনের সেতু বন্ধনকারী তথা হেতুপদ নেই, যে পদটি দুটো বাক্যের মধ্যেই ব্যবহৃত হয়েছে, এরকম কোনো উপস্থিতি দেখতে পাচ্ছি না। তাহলে পর সঙ্গত কারণে এটা থেকে কোনো আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। নেক্সট, আমরা দ্বিতীয় নিয়ম হচ্ছে যে প্রত্যেকটি সহানুমানে তিনটি এবং কেবলমাত্র তিনটি যুক্তি বাক্য থাকবে। তাহলে তিনটি যুক্তি বাক্যের জায়গায় যদি চারটি বাক্য হয় তাহলে কেমন দাঁড়ায়? সেটা সহানুমান হতে পারে না। আচ্ছা, আমরা প্রায়শই শুনে থাকি বা তোমরাও শুনে থাকবে যে তোরা লজিক পড়িস। লজিক মানে কি? আমার হাত টেবিলের উপর, টেবিলের পা মাটির উপর, সুতরাং আমার হাত মাটির উপর। কিভাবে? এটা কি যুক্তি হলো? নিশ্চয়ই এটা যথার্থ যুক্তি নয়, কারণ আমার হাত একটি পদ, টেবিলের উপর একটি পদ, টেবিলের পা একটি পদ, মাটির উপর একটি পদ। চারটি পদের ব্যবহারের মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই কি করতে পারি না? আমরা যথার্থ সহানুমান বলে উল্লেখ করতে পারি না। তাহলে তিনটি এবং কেবলমাত্র তিনটি বাক্য থাকবে। দুটি বাক্য থাকলে পরে হবে না, ঠিক তেমনি করে চারটি বাক্য থাকলেও হবে না, তিনটি বাক্য থাকলে পরেই সহানুমানটি যথার্থ বলে বিবেচিত হবে। তৃতীয় উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কি বলা যেতে পারে? তৃতীয় হচ্ছে সহানুমানের আশ্রয় বাক্য দুটোর মধ্যে হেতুপদটি অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। আবার বলছি, সহানুমানের যে আশ্রয় বাক্য রয়েছে, আশ্রয় বাক্য কয়টি? দুটি। সহানুমানের যে আশ্রয় বাক্য রয়েছে, দুটি আশ্রয় বাক্য। যেমন এখানে প্রধান আশ্রয় বাক্য কোনটি? প্রথমেই যেটি উল্লেখ আছে, সকল মানুষ হয় জীব। প্রথমে উল্লেখ থাকার কারণেই যে প্রধান আশ্রয় বাক্য? নট দ্যাট। যেহেতু সিদ্ধান্ত হচ্ছে মানুষ, আর এই মানুষ পদ সিদ্ধান্তের সিদ্ধান্ত হচ্ছে সকল কুকুর হয় মানুষ, সিদ্ধান্তের বিধেয় পদটি হচ্ছে প্রধান পদ, আর প্রধান পদটি ব্যবহৃত হয়েছে প্রথম বাক্যে। এটাই হচ্ছে প্রধান আশ্রয় বাক্য।
আর কুকুর হচ্ছে সিদ্ধান্তে উদ্দেশ্য পদ, এটা হচ্ছে অপ্রধান পদ। ব্যবহৃত হয়েছে কোথায়? অপ্রধান আশ্রয় বাক্যে। এই যে অপ্রধান আশ্রয় বাক্যে ব্যবহৃত হয়েছে। এখন হেতুপদ কোনটি? যে পদটি দুটো আশ্রয় বাক্যে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে হেতুপদ। এই দুটো হচ্ছে হেতুপদ। এখন তৃতীয় নিয়ম হচ্ছে হেতুপদটি অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। তোমরা খেয়াল করে দেখো যে এটা হচ্ছে কোন ধরনের যুক্তিবাক্য? এ যুক্তিবাক্য। এ যুক্তিবাক্য মানে কি? সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এটা ভালো করেই তোমরা জানো যে সার্বিক সদর্থক যুক্তিবাক্যের কোন পদটি ব্যাপ্য। যেমন আমরা মনে রাখার স্বার্থে বলেছিলাম অ্যাজ, এব, তারপরে ইন, নেক্সট অফ। অর্থাৎ এই যুক্তিবাক্য সার্বিক সদর্থক যুক্তিবাক্য। আর এই সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অর্থাৎ সাবজেক্ট হচ্ছে ব্যাপ্য। যেমন সকল মানুষ। ব্যাপ্য মানে কি? যে একটি পদে সকল ব্যক্তার্থ যখন উপস্থাপিত হয় সেই পদটি তখন ব্যাপ্য হয়ে যায়। আমি যদি বলতাম কতক মানুষ, কিছু কিছু মানুষ, তাহলে মানুষ পদটি ব্যবহার করার পরেও পদটি অব্যাপ্য থেকে যেত, কারণ তার পূর্ণ সংখ্যার উপস্থাপন হয়নি। যখন কোনো পদে পূর্ণ সংখ্যা কিংবা পূর্ণ পরিমাণ উপস্থাপিত হয় তখন সেই পদটি ব্যাপ্য। আর যেই পদটি পূর্ণ সংখ্যা কিংবা পূর্ণ পরিমাণটি উপস্থাপিত না হয়, আংশিকভাবে উপস্থাপিত হয়, তখন সেই পদটি অব্যাপ্য। এটা তোমরা ভালো করে জানো। তাহলে দেখা যাচ্ছে যে সকল মানুষ হয় জীব। মানুষ পদটি ব্যাপ্য, কারণ তার পূর্বে আছে এই শব্দটি সকল। সকল মানুষ হয় জীব। উদ্দেশ্যপদ ব্যাপ্য হলেও হেতুপদটি কিন্তু অব্যাপ্য। এখানে কি হয়েছে? এখানেও ঠিক তাই। সকল কুকুর হয় জীব। উদ্দেশ্যপদটি ব্যাপ্য, সকল কুকুর, কাউকে বাদ দিয়ে, কোনো কুকুরকে বাদ দিয়ে বলা হয়নি, হয় জীব। জীব পদটি অব্যাপ্য। কেন অব্যাপ্য? কারণ জীব বলতে শুধু কুকুরকে বোঝায় না, জীব বলতে শুধুমাত্র মানুষকে বোঝায় না। গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, ভাল্লুক এরা সবাই তো জীবের অন্তর্ভুক্ত। সঙ্গত কারণে সার্বিক সদর্থক যুক্তিবাক্যে যে ব্যবহৃত হয়েছে যে বিধেয় পদ জীব, এই পদটি অব্যাপ্য পদ। তাহলে শর্তটা কি? যে হেতুপদটি অন্তত পক্ষে, আশ্রয় বাক্যের হেতুপদটি অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। যদি ব্যাপ্য না হয় তাহলে সিদ্ধান্তটি যথার্থ হয় না। যেমন সকল মানুষ হয় জীব, সকল কুকুর হয় জীব, সুতরাং সকল কুকুর হয় মানুষ। স্ট্রেঞ্জ, ইজ ইট পসিবল? অবভিয়াসলি নট। কারণ এটা তো আমরা ভাবতেই পারি না। তাহলে ত্রুটিটা কোথায়? যারা লজিক পড়ে না হয়তো তোমাদেরকে বলে এভাবে উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু দুষ্টুমির ছলে কি করতে পারে, একটু হয়তোবা আহত করার চেষ্টা করতে পারে যে এই তো যুক্তি। আসলে এটা যুক্তি নয়, এটা যথার্থ যুক্তি নয়, ত্রুটিপূর্ণ যুক্তি। এখানে কি হয়েছে? যৌক্তিক ত্রুটি দেখা দিয়েছে। তৃতীয় সহানুমানের তৃতীয় নিয়মটি লঙ্ঘিত হয়েছে, যে আশ্রয় বাক্যের হেতুপদটি অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। এখানেও অব্যাপ্য, এখানেও অব্যাপ্য, ব্যাপ্য হয়নি, যে কারণে সিদ্ধান্তটি যথার্থ নয়। কিন্তু তুমি প্রথম উদাহরণটির দিকে খেয়াল করো, সকল মানুষ হয় মরণশীল, হেতুপদটি অব্যাপ্য। আবার সকল কবি হয় মানুষ, হেতুপদটি কি? অব্যাপ্য। এখন তৃতীয় নিয়ম হচ্ছে হেতুপদটি, আশ্রয় বাক্যের হেতুপদটি অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। তাহলে এখানে যদি অব্যাপ্য হয়, খেয়াল করে দেখো, সকল কবি হয় মানুষ, এখন এই পদটি কিন্তু অব্যাপ্য, কারণ মানুষ শুধুই কবি না, মানুষ কি?
মানুষ কবি আছে, মানুষ সাহিত্যিক আছে, মানুষ রাজনীতিক আছে, মানুষ লেখক আছে, মানুষ শিক্ষক আছে, মানুষ কৃষক আছে, শ্রমিক আছে। তাহলে এই যে মানুষ, অর্থাৎ অপ্রধান আশ্রয় বাক্যে ব্যবহৃত হয়েছে যে হেতুপদ, এটা কি অব্যাপ্য। তাহলে এখানে কিন্তু ব্যাপ্য হয়েছে। তাহলে আমরা যে তৃতীয় নিয়ম, হেতুপদটি অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে, সেটি এখানে ব্যাপ্যতার উপস্থাপন দেখতে পাই বলে এই উদাহরণটি যথার্থতা খুঁজে পেয়েছি। মনে থাকবে? আচ্ছা, নিশ্চয়ই মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, চতুর্থ নিয়মটা কি? চতুর্থ নিয়মটি হচ্ছে যে কোনো পদ আশ্রয় বাক্যে যদি অব্যাপ্য থাকে তাহলে সিদ্ধান্তে সেটি ব্যাপ্য করা যাবে না। আচ্ছা, আমরা এখানে উদাহরণটা একটু ভালো করে মনোযোগের সাথে দেখি। সকল মানুষ হয় জীব, এটা কোন ধরনের বাক্য? এ যুক্তি বাক্য। এ যুক্তি বাক্যে কোন পদটি ব্যাপ্য? সাবজেক্ট, সকল মানুষ, এই পদটি ব্যাপ্য হয়েছে, কিন্তু জীব পদটি অব্যাপ্য। তাহলে নেক্সট, কোনো কুকুর নয় মানুষ, এটা কোন বাক্য? এটা হচ্ছে ই বাক্য। তাহলে ই বাক্য হচ্ছে এব মানে বোথ, উদ্দেশ্য পদটিও ব্যাপ্য, বিধেয় পদটি ব্যাপ্য। যেমন কোনো কুকুর নয় মানুষ, কোনো কুকুর নয়, একটি কুকুরকেও কি বাদ দিয়ে বলা হয়েছে? নিশ্চয়ই না। তাহলে তার পূর্ণ ব্যক্তার্থকেই উপস্থাপন করা হয়েছে। কোনো কুকুর নয় মানুষ, মানুষ একটি পদ, এখানে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু সেই বিধেয় পদটির পূর্বে যখন নয় শব্দটি যুক্ত হয়ে উপস্থাপিত হয়েছে, নয় মানে কি? মানুষের একটি অংশকে কি অস্বীকার করা হয়েছে? মানুষ বলতে যায় কবিকে বোঝায়, মানুষ বলতে ঔপন্যাসিককে বোঝায়, মানুষ বলতে শিক্ষককে বোঝায়, শ্রমিককে বোঝায়, কৃষককে বোঝায়। কাউকে বাদ দিয়ে বলা হয়নি, বিশেষ একটি অংশকে বাদ দিয়ে বলা হয়নি, সবাইকে বাদ দিয়ে বলা হয়েছে। মানে টোটাল ব্যক্তার্থকে অস্বীকার যখন করা হয় তখন সেটাও ব্যাপ্য হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো অর্থটি? যে এই পদটিও ব্যাপ্য ই যুক্তি বাক্যে, উদ্দেশ্য পদটিও ব্যাপ্য, বিধেয় পদটি ব্যাপ্য। সুতরাং সঙ্গত কারণে আমরা কি পেয়েছি? সিদ্ধান্ত পেয়েছি কোনো কুকুর নয় জীব। আবার অবাক হবার পালা। এটা কেমন কথা? আমরা এখানে তো ঠিকভাবেই জানি, সত্য কথাই উপস্থাপিত হয়েছে, সকল মানুষ হয় জীব। কোনো মিথ্যা আছে? মিথ্যাচারের লেশ মাত্র নেই। নেক্সট, কোনো কুকুর নয় মানুষ, কোনো মিথ্যে আছে? লেশ মাত্র নেই। তাহলে এই বাক্য দুটো যদি যথার্থ হয়, সত্য হয়, তাহলে পরে দুটো সত্য আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটিও যথার্থ হবে, সত্য হবে, এমনই তো হওয়ার কথা ছিল। নিশ্চয়ই স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক বোধ আমাদেরকে হয়তো এভাবে বলে থাকে, কিন্তু যুক্তিবিদ্যার পরিভাষায় এটি যথার্থ নয়। কারণ আশ্রয় বাক্যের হেতুপদটি আমরা কি করেছি? আমরা দেখছি কোনো পদ যদি অব্যাপ্য থাকে সিদ্ধান্তে সেটা ব্যাপ্য করা যাবে না। চতুর্থ নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। তাহলে দেখো তো, দেখা যাক কোন অব্যাপ্য পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। সিদ্ধান্ত হচ্ছে কোনো কুকুর নয় জীব, কোনো কুকুর নয়, এই পদটিও ব্যাপ্য, এই পদটিও ব্যাপ্য। তাহলে দেখা যাচ্ছে জীব পদটি প্রধান আশ্রয় বাক্যে ছিল অব্যাপ্য, সিদ্ধান্তে এসে হয়েছে ব্যাপ্য। আর সঙ্গত কারণে সহানুমানের বৈশিষ্ট্যের ক্ষেত্রে চতুর্থ নিয়ম লঙ্ঘিত হওয়ার কারণে, অর্থাৎ আশ্রয় বাক্যের যে পদটি অব্যাপ্য সেই পদটি ব্যাপ্য করা যাবে না, এই
এই যে নিয়ম, সেই নিয়মটি লঙ্ঘিত হওয়ার কারণে কি হয়েছে, এই যুক্তিটি আর যথার্থ থাকলো না। এটা একটি ত্রুটিপূর্ণ যুক্তি হিসেবে আমরা ধরে নিতে পারি। আর বেশি কথা নয়, আরও অনেকগুলো নিয়ম আছে। আমরা ধাপে ধাপে সেই নিয়মগুলো ইতোপূর্বেকার আলোচনা হয়েছে, হয়তোবা জানো তোমরা, কিন্তু এই করোনাকালে হয়তোবা সেই তোমার জানা বিষয়টি কিছুটা ধূসর হয়ে যেতে পারে, হয়তোবা স্মৃতিতে সেটা কিছুটা ম্লান হয়ে যেতে পারে। সেটা থেকে পরিত্রাণ পাওয়ার আশাই আমার এই প্রয়াস, আমার তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলা। যেখানেই থাকো, যত দূরে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে। কথার যখন